আমি মা হতে চলেছি। আরোহীর কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক খুশি হল। অধরা আরোহীকে বলল, সত্যি বলছেন আপু? হুম। আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। এই সংবাদটা শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। অধরার কথায় সম্মতি জানিয়ে আরিফা বেগম বললেন, অধরা একদম ঠিক বলেছে। আরোহী, তোমার এই খবরটা শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। তা, এই খবরটা রাফসান আর তোমার শাশুড়ি মাকে জানিয়েছ তো? রাফসান কবে আসবে তোমাকে নিতে? আফনান বলল, আরোহী, তোমাকে বলেছিলাম রাফসানের নতুন নাম্বারটা আমাকে একটু দিতে, কিন্তু তুমি তো আর পরে সেটা দাওনি। আচ্ছা যাক, এখন ওর নাম্বারটা দাও। ছেলেটাকে একটু অভিনন্দন জানিয়ে দিই। দাও, দাও, রাফসানের নাম্বারটা দাও। থাক আফনান, রাফসানকে আর অভিনন্দন জানাতে হবে না। কেন? আমার বাচ্চার জন্য যে ব্যক্তি খুশি নয়, তাকে তুমি অভিনন্দন জানিয়ে কি করবা? তার কাছে তো এই সুসংবাদটা অনেক দুঃসংবাদ। আরোহীর কথা শুনে সবাই থ হয়ে গেল। এসব আপনি কি বলছেন আপু? সত্যিটাই বলছি অধরা। আর একটা কথা, তোমরা সবাই জানো যে আমি আমার আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য এদেশে এসেছিলাম। কিন্তু এটা সত্যি নয়। আমার এখানে আসার কারণটা আসলে রাফসান। মানে কি? কি সব বলছো তুমি? সবটা খুলে বলো আরোহী। আরিফা বেগমের কথা শুনে আরোহী কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর বলল, বিয়ের ১.৫ বছর পরেও আমাদের যখন বাচ্চা হচ্ছিল না, তখন আমি আর রাফসান একটা ডাক্তারের কাছে যাই। উনি কিছু টেস্ট করতে দিয়েছিলেন আমাদেরকে। আমরা সেগুলো করিয়েছিলাম। কিন্তু সেই টেস্টের রেজাল্ট আসার আগেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। খবরটা যখন আমি সবাইকে জানাই, তখন সেটা শুনে সবাই খুব খুশি হয়েছিল। শুধু রাফসান খুশি হয়নি। পরের দিন ও আমাকে এবর্ষণ করে নিতে বলে। ওর এই কথাটা শুনে আমি সেদিন খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে রাফসান আমাকে এটা বলবে। ওই দিন আমার ওর সাথে খুব ঝগড়া হয়। ২ দিন আমি ওর সাথে কোনো কথা বলিনি। কিন্তু এই ২ দিনে রাফসান আমাকে বারবার সেই আগের কথাটাই বলে যেতে থাকে। আমি বারবার ওকে এসব বলার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু উত্তরে ও তেমন কিছুই বলত না। তারপর দিন আমার শাশুড়ি মা আমার কাছে আসেন আর আমাকে কিছু সময়ের জন্য রাফসানের থেকে দূরে চলে যেতে বলেন। ওনার মতে আমি যদি কিছুদিন রাফসানের চোখের আড়ালে থাকি তাহলে নাকি ও ওর এই জেদটা ছেড়ে দেবে আর আমাদেরকে মেনে নেবে। শাশুড়ি মায়ের কথা মতো আমি সেদিন দেশ ছেড়ে এদেশে চলে আসি। কিন্তু এ দেশে পা রাখা মাত্রই একটা ছিনতাইকারী এসে আমার ফোন আর ব্যাগটা কেড়ে নিয়ে যায়। রাফসান আর শাশুড়ি মায়ের সাথে যোগাযোগ করার রাস্তাটা তখন বন্ধ হয়ে যায় আমার। তারপর আমার দেখা হয় অধরার সাথে। আমাকে অসুস্থ অবস্থায় দেখে ও আমাকে এই বাড়িতে নিয়ে আসে। এখানে এসে আমি আফনানের সম্মুখীন হই। ওর কাছে আমার কৃতকাজের জন্য ক্ষমা চাই। আফনান আমাকে ক্ষমা করে দেয় আর আমার আপনজনদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে একটা ফোন গিফট করে। কথাগুলো বলে আরোহী চুপ হয়ে যায়। পরবর্তী ঘটনা শোনার জন্য আরিফা বেগম বললেন, তারপর কি হলো আরোহী? সেই ফোনটা দিয়ে আমি একদিন রাফসানকে কল দিই। প্রথম কয়েকদিন ও রিসিভ করেনি। তবে যেদিন রিসিভ করল সেদিন আমার পুরো দুনিয়াটাই শেষ হয়ে গেল। মানে আপু, সেদিন ফোনে রাফসান আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে আমার থেকে মুক্তি পেয়ে ও সুইটিকে বিয়ে করতে চাই।
সুইটি? কে সুইটি? আফনানের প্রশ্নের উত্তরে আরোহী বলল, এ দেশ ছেড়ে ও দেশে যাওয়ার পর রাফসান একটা কোম্পানিতে কাজ পায়। সেই কোম্পানির মালিক হল সুইটি। রাফসান এখন ওই মেয়েকেই বিয়ে করতে চায়। তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করনি আরোহী? তুমি থাকতে উনি রাফসানের বিয়ে অন্য কোথাও হতে দিবেন না। তুমি কি তার সাথে একবার কথা বলেছ? আরিফা বেগমের কথা শুনে আরোহীর ঠোঁটের কোণে নিজের শাশুড়ির প্রতি একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। দিয়েছিলাম। নিজের সংসারটা বাঁচানোর জন্য তাকেও একটিবার কল দিয়েছিলাম। কিন্তু উনি যেভাবে আমার সাথে কথা বললেন, ওনার বুদ্ধিতেই আমি ওই বাড়িটা ছেড়েছিলাম, আর আজ উনিই আমাকে চরিত্রহীনা উপাধি দিচ্ছেন। ওই যে কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমারও হয়েছে সেই দশা। আজ তার কথা শুনে আমার স্বামীকে হারিয়ে ফেললাম, নিজের সংসারটা নষ্ট হয়ে গেল। অথচ এই স্বামীর জন্য আজ থেকে 2 বছর আগে আমি আমার মা বাবাকে হারিয়েছি। আরোহীর সব কথা শুনে আফনান বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাফসান এতটা খারাপ হতে পারে। এই রাফসানকে তো আমি চিনি না, আমি যাকে চিনতাম সে তো এক নারীতে আসক্ত ছিল। তাহলে আজ ওর এত অধঃপতন কেন হল? আরোহী, তুমি রাফসানের নাম্বারটা আমাকে দাও। আমি ওর সাথে কথা বলবো। আমি ওকে বোঝাবো যে ও যা করতে যাচ্ছে তা ঠিক না। আমি আন্টির সাথেও কথা বলবো। দাও, তুমি নাম্বার দাও। সেসবের কোনো দরকার নেই আফনান। আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। সে যার সাথে থাকতে চায় থাকুক। আমার সেসব নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এসব কি বলছেন আপু? রাফসান ভাইয়া অন্য কোথাও বিয়ে করে নিলে আপনার কি হবে? আপনার বাচ্চার কি হবে? অধরা, এ পৃথিবীতে সবাই সব সুখ পায় না। আমার ভাগ্যেও হয়তো সংসার করার সুখ নেই, তাই আজ এই দশা। তবে আমাদেরকে নিয়ে ভেবো না। যার এ পৃথিবীতে কেউ নেই, তার আল্লাহ আছে। উনিই আমাদের দেখবেন। আরোহীর কথা শুনে তানিয়া বেগম বললেন, কে বলেছে তোমার কেউ নেই? আমাদেরকে কি চোখে পড়ে না? আমরা সবাই তোমার সাথে আছি আরোহী। এই কয়টা মাস আমরা সবাই তোমার অনেক যত্ন করব। কি ঠিক বললাম তো ছোট? একদম ঠিক বলেছেন ভাবি। আরোহী, আর কখনো নিজেকে একা ভাববে না, আমরা সবাই তোমার সাথে আছি। তোমার আর তোমার বাচ্চার জন্য আমরা সবকিছু করব। না আন্টি, আমি আপনাদেরকে অনেক জ্বালিয়েছি। আমার জন্য আর কিছু করতে যাবেন না। খুব তাড়াতাড়ি একটা চাকরি আর একটা বাড়ির ব্যবস্থা করে আমি এখান থেকে চলে যাব। কি বলছেন আপু? আমরা থাকতে আপনি আবার অন্য কোথাও কেন বাড়ি খুঁজতে যাবেন? না না, আপনি আমাদের সাথেই থাকবেন, এই বাড়িতে থাকবেন। অধরা একদম ঠিক বলেছে আরোহী। আফনান যেমন আমার ছেলে, ঠিক তেমনি তুমিও আমার মেয়ের মতো। মা এখানে থাকতে মেয়েটা অন্য কোথাও বাড়ি খুঁজতে যাবে কেন? না, সে এখানেই থাকবে। তার মা আর তার চাচির সাথে থাকবে। আরিফা বেগমের কথা শুনে আরোহী কাঁদতে লাগল। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্টি। আন্টি, একটু আগে কি বললাম? বললাম, আফনান আমার ছেলে আর তুই আমার মেয়ে। তাই আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি আর ভাবিকে চাচি বলে ডাকবি। বুঝলি? এটা শুনে আরোহী আরিফা বেগমকে জড়িয়ে ধরল। বুঝেছি মা, সব বুঝেছি। অধরা এবার বলল, আপু, আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ অধরা,
আমি একজন ডাক্তারকে দেখাচ্ছি, আর শেষ সময় পর্যন্ত আমি তার আন্ডারেই থাকতে চাই। আচ্ছা। দেখতে দেখতে 7টি দিন কেটে গেল। এই 7 দিনে সবাই আরোহীর অনেক যত্ন করল। একদিন সকালে আফনান ড্রয়িং রুমে এসে সবাইকে বলল, সবার জন্য একটা গুড নিউজ আছে। কি রে আফনান? চাচি, আর একটু পরেই দিশার রায় বের হবে। আমি উকিলের মাধ্যমে জানতে পারলাম দিশাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা খবর দিয়েছিস। এরকম একটা মেয়ের তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ। মা, চাচি, অধরা কোথায়? ওকে কোথাও দেখতে পারছি না তো। আরোহী বলল, অধরা তো বাগানে আছে। আসলে আজ মালি কাকা আসেনি, উনি একটু অসুস্থ, তাই অধরা বাগানে গিয়ে গাছে পানি দিচ্ছে। ওহ, আচ্ছা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আফনান, তুমি বসো, আমি অধরাকে ডেকে নিয়ে আসছি। সেই উপলক্ষে আমার একটু সকালে হাঁটাও হয়ে যাবে। তুমি পারবে তো যেতে? হ্যাঁ হ্যাঁ, পারব। আরোহী অধরাকে ডাকতে বাগানে চলে গেল। এদিকে অধরা নিজের মতো করে গাছে পানি দিচ্ছে। এমন সময় সেখানে পাশের বাড়ির মধ্যবয়সী প্রতিবেশী সেলিনা বেগম এলেন। বাড়ির মধ্যে ঢুকেই তিনি অধরাকে বললেন, কেমন আছো অধরা? আমি ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? ভালো। তুমি গাছে পানি দিচ্ছ কেন? তোমাদের মালি কোথায়? কাকা একটু অসুস্থ, আজকে আসতে পারেননি, তাই আমি আজ গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। মালি আসেনি ভালো কথা, তাই বলে তোমাকে এই কাজ করতে হবে কেন? বাসায় তো আরো লোক আছে, তারাও তো এই কাজগুলো করতে পারে। বসে বসে শুধু তোমাদের বাড়ির অন্য ধ্বংস করছে। সেলিনা বেগমের কথা শুনে অধরা গাছে পানি দেওয়া বন্ধ করে দিল। কার কথা বলছেন আপনি আন্টি? কার আবার? আরোহীর কথা বলছি। তাকে তো কখনোই কোনো কাজ করতে দেখি না। আসলে আন্টি, উনি একটু অসুস্থ, তাই আমরা ওনাকে কোনো কাজ করতে দিই না। আচ্ছা আচ্ছা, তবে তোমাকে একটা কথা বলে রাখি অধরা, ওই আরোহীকে এত গুরুত্ব দিও না। মনে রেখো, এই সংসারটা কিন্তু তোমার। তুমি এ বাড়ির বউ, আর ওই আরোহী হলো বাইরের লোক। সেলিনা বেগমের কথার কোনো উত্তর দিল না অধরা। চুপচাপ নিজের কাজটা করতে লাগল। সেলিনা বেগম আবার বললেন, আফনানকে ঠিকঠাক সময় দাও তো অধরা। ছেলেটাকে কিন্তু বেশি বেশি সময় দেবে। ওর যত্ন করবে, ওর কোনো কিছুর প্রয়োজন হলে ওকে সাথে সাথে সেটা এনে দেবে। জি। ওর সাথে কখনো ঝগড়া করবে না। মনে রেখো অধরা, আফনানই কিন্তু এখন তোমার শেষ সম্বল। জীবনে তো সব হারিয়েছ, এই ছেলেটাকে আবার যেন হারিও না। আফনানকে সবসময় হাতের মুঠোর মধ্যে রাখবে। আন্টি, আফনান খারাপ ছেলে নয়, সে থাকতে জানে। আফনান যে খারাপ ছেলে সেটা তো আমি বলিনি অধরা, বলবোও না। আফনান অনেক ভালো একটা ছেলে, কিন্তু ঘরে যদি নিজের সতীন থাকে তাহলে নিজের স্বামীকে একটু আয়ত্তে রাখতে হয়। শোনো, দুইটা জিনিস দিয়ে একটা ছেলেকে সংসারে বাঁধা যায়। এক তার স্ত্রীর সৌন্দর্য, আর দুই তার বাচ্চার স্পর্শ। বাচ্চা তো তোমার আর হবে না, তবে সৌন্দর্যের কোনো অভাব নেই তোমার মধ্যে, তাই এটা দিয়েই আফনানকে ধরে রাখো। না হলে কোনো দিন দেখবে, তুমি তো এই সংসারে আছো কিন্তু আফনান আর তোমার নেই। ও আবার সেই আরোহীর হয়ে গেছে। দিন শেষে তোমাকে সেই সতীনের সংসারই করতে হচ্ছে। আচ্ছা অধরা, আমি এবার যাই।
বাসায় অনেক কাজ আছে। আচ্ছা আন্টি, আবার আসবেন। হুম। সেলিনা বেগম চলে গেলেন। অধরা তার কথাগুলো নিয়ে আর ভাবল না। কারণ একবার সে আফনানকে ভুল বুঝেছে, দ্বিতীয়বার সেই একই ভুল সে আর করবে না। তবে সেলিনা বেগমের কথাগুলো দূরে দাঁড়িয়ে থাকা আরোহীর মনে বেশ গভীর একটা ছাপ ফেলল। পরের দিন সকালে অধরাকে সাথে নিয়ে আরোহী ডাক্তারের কাছে গেল। দুপুরের কিছু আগে হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজার কাছেই আফনান থাকায় আফনান এসে দরজাটা খুলল। কিন্তু দরজা খুলে দিতেই আফনানের চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। এ কাকে দেখছে সে? রাফসান। আফনান দরজা খুলে দেখে সেখানে রাফসান এসে দাঁড়িয়ে আছে। ছেলেটার বিধ্বংস চেহারা দেখে ওকে চেনার কোনো উপায় নেই, কিন্তু আফনান ওকে এক পলকেই চিনে ফেলল। রাফসান, তুই এখানে? এ কি অবস্থা হয়েছে তোর? এসব কি করে হলো? রাফসান কিছুই বলল না, শুধু চেয়ে চেয়ে আফনানকে দেখল। ছেলেটার পরনে একটা কালো জিন্স আর আকাশি কালারের একটা শার্ট রয়েছে, কিন্তু সেগুলোর অবস্থা খুব একটা ভালো না। প্যান্টটা ঠিক থাকলেও শার্টের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। মুখ আর শরীরের বিভিন্ন জায়গায় কেটে যাওয়া স্থানগুলোয় রক্ত জমাট বেঁধে গেছে। বিধ্বংস ছেলেটার বিধ্বংসী অবস্থা দেখে আফনানের মাথায় হাত উঠল। রাফসান, আমি তোর সাথে কথা বলছি, উত্তর দে। এসব কি হয়েছে তোর? তুই এমনভাবে আহত হলি কি করে? আরে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল। রাফসান এবার আফনানকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি খুব বিপদে আছি আফনান, আমাকে একটু সাহায্য কর। তোর সাহায্যের আজ আমার খুব প্রয়োজন রে ভাই। প্লিজ, আমাকে একটু সাহায্য কর। কি হয়েছে রাফসান? আমি আরোহীকে হারিয়ে ফেলেছি রে। আমার আরোহীকে আমি হারিয়ে ফেলেছি। ওকে খুঁজে পেতে তুই আমাকে একটু সাহায্য কর ভাই। এতক্ষণ আরোহীর কথা আফনানের মনে ছিল না, কিন্তু আরোহীর বর্তমান অবস্থার কথাটা মনে পড়তেই আফনান রাফসানকে ছেড়ে দিল। কঠোর কণ্ঠে বলল, তুই যা আরোহীর সাথে করেছিস, তারপর আরোহী কেন? ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও তোকে ছেড়ে চলে যেত। না আফনান, আমি ওর সাথে কিচ্ছু করিনি। বিশ্বাস কর ভাই, আমাকে ফাঁসানো হয়েছে। ওই সুইটি আর সাফিন মিলে এসব করেছে। আমি যখন থেকে ওদের সত্যিটা জেনেছি, তখন থেকেই আমি আরোহীকে খুঁজতে বেরিয়েছি। এতদিন তো ওই সুইটি তোর কাছে খুব ভালো ছিল। এতটাই ভালো ছিল যে তুই আরোহীকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করতে যাচ্ছিলি। কিন্তু এখন আবার এমন কি জেনে গেলি যার জন্য তুই আমার কাছে এসে ওই সুইটির বদনাম করছিস? না রাফসান, আরোহীর খবরটা আমি তোকে বলতে পারবো না। মেয়েটা চাই না তুই আবার ওর জীবনে ফিরে আসিস। ও তোর সাথে আর কথা বলতে চাই না, তোর মুখটাও আর দেখতে চাই না। চলে যা তুই। চলে যা এখান থেকে। না আফনান, আরোহীকে কিছু সত্যি বলার আছে। সেগুলো ওকে না জানিয়ে আমি কোথাও যাব না। এমন সময় আফনানের ফোনটা হঠাৎ বাজতে শুরু করল। পকেট থেকে ফোনটা বের করে আফনান দেখে অধরা তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে আফনান তাকে কিছু বলতে যাবে, তার আগেই অধরা বলল, আফনান, তুমি তাড়াতাড়ি একটু হসপিটালে এসো। আপুর অবস্থা খারাপ। মানে? কি হয়েছে আরোহীর? হসপিটালে আসার পর আপুর হঠাৎ বমি হতে শুরু করে, রক্তবমি। তাই ডাক্তার তাকে হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে। তুমি প্লিজ তাড়াতাড়ি একটু এসো। অধরা, তুমি ঘাবড়ে যেও না।
আরোহীর সাথেই থাকো। আমি আসছি, এখনই আসছি। আফনান ফোনটা কেটে দিল। এবার রাফসান বলল, আরোহী, কি হয়েছে আরোহীর? বল আমায়, কি হয়েছে ওর? হসপিটালে যে মেয়েটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, ওকে এখন সেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে। আফনান, আমাকে একটু ওর কাছে নিয়ে চল প্লিজ। আচ্ছা চল। আফনান রাফসানকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে আসার পরপরই আরোহীর হঠাৎ মাথা ঘুরতে থাকে, পেটে প্রচণ্ড ব্যথা করতে থাকে। এক পর্যায়ে গিয়ে মেয়েটা রক্তবমি করতে শুরু করে। পরে ডাক্তার তাকে হসপিটালে ভর্তি করে নেয়। কিছুক্ষণ পর আরোহীর অবস্থা এখন একটু ঠিক আছে। অধরা সারাক্ষণ ওর পাশে বসেছিল, ওর জন্য দোয়াদরুদ পড়ছিল। হঠাৎ আফনান কেবিনে এসে ঢুকল। আফনানকে দেখে অধরা ওর কাছে ছুটে গেল। আফনান, অধরা, কি অবস্থা এখানে? আরোহী এখন কেমন আছে? হ্যাঁ আফনান, আপু আগের চেয়ে এখন ভালো আছে, ডাক্তার বলেছে। অধরা হঠাৎ থেমে গেল। আফনানকে উদ্দেশ্য করে বলল, আফনান, উনি? আফনান দেখল অধরা ওর পেছনের দিকে তাকিয়ে দেখে সেখানে রাফসান এসে দাঁড়িয়ে আছে। অধরা, এই হলো রাফসান। কি? কিন্তু উনি এখানে কি করে? আমি নিয়ে এসেছি। তুমি নিয়ে এসেছ মানে? তুমি ওনাকে কোথায় পেলে? রাফসান একটু আগে আমাদের বাসায় এসেছিল। ওর সাথে কথা বলতে বলতে তুমি হঠাৎ ফোন দিল। তোমার ফোন পেয়েই আমরা দুজনে এখানে এসেছি। রুমে ঢোকার পরপরই রাফসানের চোখ গিয়ে পড়ল আরোহীর উপরে। হাসপাতালের পোশাক পরিহিত অবস্থায় মেয়েটা বেডে শুয়ে আছে। রাফসান এবার ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আমি একটু আরোহীর সাথে দেখা করতে চাই। দেখা করতে পারি কি? আফনান রাফসানকে নিষেধ করতে যাচ্ছিল, কিন্তু অধরা ওকে থামিয়ে দিয়ে রাফসানকে বলল, অবশ্যই দেখা করতে পারেন। আমরা দুজন বাইরে যাচ্ছি। আফনান চলো। অধরা আফনানকে নিয়ে সেখান থেকে চলে গেল। রাফসান এবার আরোহীর কাছে গেল। পাশের চেয়ারটার উপর বসে আরোহীর ডান হাতটাকে নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করল। আরোহী, ওঠো আরোহী। চোখ দুটো মেলে দেখো, কে এসেছে তোমার কাছে। তোমার রাফসান এসেছে আরোহী, তোমার ভালোবাসার মানুষটা আজ তোমার কাছে ফিরে এসেছে আরোহী। চোখটা খোলো, আমকে দেখো। রাফসান এবার বাম হাতটা বাড়িয়ে আরোহীর মাথায় হাত বুলাতে লাগল। বউ, চোখটা খোলো। দেখো, আমি এসেছি তোমার কাছে। আমি জানি, তুমি আমার কারণে অনেক কষ্ট পেয়েছ। কিন্তু আর না। আমি এবার এসে গেছি তো। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি সব ঠিক করে দেব। দেখো তুমি, সবকিছু আবার আগের মতোই সুন্দর হয়ে যাবে। আরোহীর এবার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখ খুলে সে রাফসানকে দেখল। রাফসানও ছলছল চোখে আরোহীর দিকে তাকিয়ে রইল। আরোহী রাফসানকে কিছু বলতে চাইছিল, কিন্তু রাফসান ওকে থামিয়ে দিয়ে বলল, এখন কথা বলো না আরোহী। তুমি অসুস্থ, তোমার রেস্টের প্রয়োজন। আর আমি জানি, তুমি আমাকে কি বলবে। আমাকে এখান থেকে চলে যেতে বলবে, তাই তো? আমাকে অনেক বকা দিতে ইচ্ছে করছে তোমার, তাই না? আরোহী কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। রাফসান আবার বলল, তুমি তোমার জায়গায় ঠিক আছো আরোহী, তোমার রাগ করাটাও ঠিক আছে। কিন্তু আমার কথাটা তো একবার একটু শোনো।
আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি আরোহী। আমি এক ষড়যন্ত্রের শিকার হয়েছি। তুমি আমার একটা মাত্র বউ। তোমাকে কি করে ছেড়ে দিই বলো তো? আমার শরীরের এই ক্ষতগুলো কি তোমার প্রতি আমার ভালোবাসাটাকে জানান দিচ্ছে না? রাফসানের শেষ কথাটা শুনে আরোহী তৎক্ষণাৎ ওর দিকে ফিরল। ছেলেটাকে এবার খুব ভালো করে দেখল। রাফসানের গায়ের শার্টে বেশ ময়লা লেগে আছে, সেই সাথে সারা মুখে ছোট ছোট ক্ষতের চিহ্ন। এসব এসব কি করে হলো তোমার সাথে? তুমি তুমি ঠিক আছো তো? ব্যস্ত হয়ো না আরোহী, আমি ঠিক আছি। চলে যাও রাফসান। কেন আবার এদিকে এসেছ? তোমাকে ফিরে পেতে এসেছি আরোহী। তোমাকে আবার আমার করতে এসেছি। আমি তো এখন তোমার অতীত, অতীতকে আবার বর্তমান কেন করতে চাইছো রাফসান? এসব তুমি কি বলছো আরোহী? আমি তো তোমার সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা, তুমি যে এখানে এসেছো এটা কি সুইটি জানে? সুইটি কি জানে আর কি জানে না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আরোহী। তবে হ্যাঁ, সুইটি আর সাফিনের সব ষড়যন্ত্র আমি এখন জেনে গেছি। আরোহী এবার রাফসানের দিকে তাকাল। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আর এই সাফিনটা আবার কে? সাফিন হল সুইটির ছোট ভাই। আমাকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য সুইটি ওর ভাইয়ের সাথে হাত মিলিয়েছিল। কি সব বলছো তুমি? কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আরোহী। না, তোমাকে কিছু বোঝাতে হবে না। তুমি চলে যাও এখান থেকে। আমার ভালো লাগছে না তোমাকে দেখতে। চলে যাও। এভাবে বলো না আরোহী। আগে আমার কথাগুলো তো একটু শুনে নাও। সবটা শোনার পর না হয় আমি চলে যাব। তাও একবার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো প্লিজ। আরোহী কিছু বলল না। আরোহীর এই চুপচাপ থাকাকে রাফসান আরোহীর সম্মতি বলে মেনে নিল আর বলল, 2-3 সপ্তাহ আগে আমরা বাবু হওয়ার জন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, মনে আছে তোমার? হুম। পরের দিন যখন আমি বাহির থেকে বাড়ি আসি তখন তুমি আমাকে তোমার সুসংবাদটা দাও। এটা কি মনে আছে? এটা আবার মনে থাকবে না? সেদিনের পর থেকেই তো তুমি বদলে গেলে। সেদিনের সেই সুসংবাদটা শুনে তুমি একটুও খুশি হওনি। সত্যিটা এমন নয় আরোহী। আমিও তোমার মতোই খুশি হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তার কারণ তোমার রিপোর্ট। মানে? সেদিন সকালে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তোমার রিপোর্ট আনার জন্য আমাকে ডেকেছিল। কিন্তু সেদিন তোমার রিপোর্টটা দেখে আমার সব আনন্দ যেন আজীবনের মতো দূর হয়ে গেল। কেন? সেদিন কি ছিল আমার রিপোর্টে? আরোহী, তোমার শরীর মা হওয়ার জন্য উপযুক্ত নয়। তাই তুমি গত 2 বছরের মধ্যে কনসিভ করতে পারোনি। ওই ডাক্তারের কাছ থেকেই প্রথম আমি তোমার কনসিভ করার খবরটা পাই। কিন্তু পরক্ষণেই উনি বললেন, আমাদের এই বাচ্চাটি নাকি থাকবে না। পরে তোমার মিসক্যারেজ হয়ে যেতে পারে। উনি আমাকে আরও জানান, যদি বাচ্চাটা থেকে যায় তাহলে ভবিষ্যতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলব। রাফসানের কথাগুলো শুনে আরোহী কিছু বলল না। অন্যদিকে মুখ ঘুরিয়ে পড়ে রইল। রাফসান আবার বলল, বাসায় এসে যখন তোমার কথাটা শুনি, হ্যাঁ, তখন আমি খুশি হতে পারিনি। আমি একটুও খুশি হয়নি। কারণ আমার মাথায় তখন তোমাকে হারিয়ে ফেলার বিষয়টা ছিল। আমি কোনোভাবেই আমার বাচ্চার আগমনে খুশি হতে পারিনি। কি করে হতাম বলো,
আমার অংশকে এ পৃথিবীতে আনতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার কি হবে? তাই আমি তোমাকে এবর্ষণ করে নিতে বলি। বিশ্বাস করো, আমাদের বাচ্চাটাকে মারার কথা বলতে যেয়ে আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কোনো অবস্থাতেই তোমাকে হারাতে রাজি নই। জানো, আমি বারবার তোমাকে এসব বলার কথা ভেবেছি, অনেকবার বলতেও চেয়েছি, কিন্তু নতুন সদস্যের আগমনের বার্তা পেয়ে তোমার মুখে যে প্রশান্তি ফুটে উঠেছিল সেটা আমাকে প্রত্যেকবার থামিয়ে দিয়েছে। আমি জানি তুমি এই দিনগুলোর জন্য অনেক অপেক্ষা করেছ। আরোহী চুপচাপ রাফসানের কথাগুলো শুনে যাচ্ছে। মেয়েটার কোনো প্রতিক্রিয়া না দেখে রাফসান আবার বলল, আমি মাকে সবটা জানিয়েছিলাম, আর তাকে বলেছিলাম তোমাকে একটু সবটা বুঝিয়ে দিতে। কিন্তু আমার মা তো তোমাকে আমার বিরুদ্ধেই বিষিয়ে দিল। তোমাকে বলল আমি নাকি তোমাদের মারার চেষ্টা করব। আরও কি সব হাবিজাবি বলে তোমাকে ওই দেশ থেকে এদেশে আসার জন্য বাধ্য করে। আরোহী রাফসানের দিকে ঘুরল। তুমি কি জানলে এটা? বললাম তো আরোহী, আমি সব ষড়যন্ত্রের ব্যাপারে জেনে গেছি। সপ্তাহ খানেক আগের যে ফোন কলটার জন্য আজ তুমি আমার উপর রেগে আছো, সেটাতে আমি ছিলাম না। মানে? সেদিন রাফসান সেজে সাফিন তোমার সাথে কথা বলেছিল, ওর পাশে সেদিন সুইটি আর আমার মাও ছিল। আরোহীর এবার সে রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল সেই ফোন কলে রাফসানের গলার অস্বাভাবিকতার কথাটা। রাফসান আবার বলল, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি হন্যি হয়ে তোমাকে সব জায়গায় খুঁজতে থাকি। তোমার যত চেনা পরিচিত জায়গা আছে আমি সব জায়গায় যাই, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই না। তোমাকে হারানোর ভয়ে আমি নিজেকেই প্রায় হারিয়ে ফেলেছিলাম। 2 দিন পর সে রাতে বাসায় ফিরে আমি কাউকে দেখতে পাই না। পরে মায়ের ঘর থেকে অনেক হাসাহাসির শব্দ এলে আমি সেদিকে যাই। ঘরের দরজাটা একটু খুলে আমি দেখি সেখানে মায়ের সাথে সুইটি আর সাফিন রয়েছে। সুইটিকে আমি কখনোই ওই চোখে দেখিনি। আমি তো ওকে অনেক শ্রদ্ধা করতাম, কারণ ভারতে যাওয়ার পর প্রথম সুইটিই আমাকে ওর কোম্পানিতে জব দিয়ে সাহায্য করেছিল। ওর সাথে কাজ করতে করতে ও যে আমাকে কখন পছন্দ করে ফেলল আমি সেটা বুঝতে পারিনি। আমাকে পাওয়ার জেদটা ওর দিন দিন বেড়ে যেতে থাকে। ও বুঝে গিয়েছিল তুমি আমার জীবনে থাকলে আমি কখনোই ওর দিকে তাকাব না। তাই ও তোমাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য আমার মায়ের সাথে হাত মেলাল। আর মা সফলভাবে ওর কাজটা করেও দিল। মুখে একটা তাচ্ছিল্যের হাসি এনে রাফসান আবার বলল, সুইটি মাকে এ কাজের জন্য 2 কোটি টাকা আর ওর একটা বাংলো আমার বোন রাশিকার নামে লিখে দিয়েছে। আসলে আমার মার তার ছেলের উপরে কোনো ভরসা নেই। বাবার মৃত্যুর পরে আমি যদি তার মেয়েকে সম্পত্তির কোনো ভাগ না দিই। অবশ্য ভরসা করবেন কি করে বলো, আমি তো তার আপন ছেলে না, সৎ ছেলে। 12 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের মৃত্যুর পর বাবা তাকে বিয়ে করে আনেন। আমি প্রথম থেকেই তাকে আমার মা বলে মেনেছি। কিন্তু আফসোস, উনি জীবনের একটি মুহূর্তেও আমাকে নিজের ছেলে বলে মানেননি। আরোহী দেখল কথাগুলো বলতে বলতে রাফসানের দুচোখের কোণায় পানি এসে জমল। তবুও রাফসান বলতে লাগল, সে রাতে দরজার কোণায় দাঁড়িয়ে আমি তাদের সব কৃতিকলাপ শুনে ফেলি। আর সেখান থেকেই জানতে পারি তুমি বাংলাদেশে এসেছ। আমি ওই সময়ই বাড়ি ছেড়ে বর্ডারের কাছে আসি। কিন্তু তারপর আমার মনে পড়ে যে আমি তো সাথে করে আমার পাসপোর্ট আর ভিসা আনিনি। পরে যখন আবার বাসায় ফিরলাম
তখন দেখলাম আমার সব প্রয়োজনীয় কাগজপত্র সুইটি আর ওর ভাইয়ের দখলে। সুইটি আমাকে শর্ত দিল, ওকে বিয়ে না করলে আমি আমার কাগজপত্রগুলো পাব না। ওর শর্ত শোনা মাত্রই ওর মুখের উপরে না বলে আমি ওখান থেকে বেরিয়ে আসি। পরে আমি বর্ডারের চোরাই রাস্তা দিয়ে এদেশে আসার চেষ্টা করি, কিন্তু আমি ওখানে ধরা পড়ে যায়। বর্ডারের পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, রিমান্ডেও নেয়। সৌভাগ্যবশত উনাদের মধ্যে আমার এক বন্ধুও ছিল। ঠিক সময়ে আমি ওকে আমার কাছে ডেকে আমার সব কথা খুলে বলি। আমার সব কথা শুনে ও আমাকে বিশ্বাস করেছিল, আর ওর কারণেই আমি 6 দিনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। ঢাকায় এসে আমি প্রথমে তোমার বাসায় যাওয়ার কথা ভাবি, কিন্তু ওখানে না গিয়ে আমি একেবারেই আফনানের কাছে আসি। মনে একটু সন্দেহ ছিল ও আমাকে সাহায্য করবে কিনা, কিন্তু ওর কাছে এসে আমি অবশেষে তোমাকে পেলাম। রাফসানের শেষ কথাগুলো শুনে আরোহীর চোখেও পানি চলে এলো। তাকে খুঁজতে গিয়ে ছেলেটাকে কত কষ্ট করতে হয়েছে। আমাকে খোঁজার জন্য এত কষ্ট সহ্য করলে কেন তুমি? কি যে বলো না। তোমার জন্য কষ্ট করব না তো কার জন্য করব? তুমিই তো আমার সব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমাদের বাচ্চাটাকেও একটু ভালোবাসো। কথাটা বলেই আরোহী রাফসানের এক হাত নিয়ে ওর পেটের উপরে রাখল। রাফসান কিছু মুহূর্তের জন্য থেমে গেল। তারপর হঠাৎ বলল, আমি পৃথিবীর সবথেকে বাজে বাবা। সন্তানের জন্মের আগেই আমি তাকে আমার থেকে দূরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছি। আমি খুব খারাপ, তাই না আরোহী? না। আমাকে ক্ষমা করে দাও বাচ্চা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আগমনের অপেক্ষায় রইলাম। রাফসান, আমিও আমার ব্যাপারে জানতে পেরেছি। তবে তুমি এত ভেবো না। আল্লাহ আছেন তো, উনি সেটাই করবেন যেটা আমাদের জন্য ভালো হবে। পরের দিন সুস্থ হয়ে আরোহী রাফসানের সাথে আরজেদ ম্যানশনে এলো। তানিয়া বেগম আর আরিফা বেগম রাফসানকে ক্ষমা করে দিলেন আর তাকে সবার সাথে থেকে যেতে বললেন। রাফসান আপত্তি জানিয়ে বলল, আমাদের ঢাকার বাসাটা তো এখনো আছে আন্টি। আমি আর আরোহী সেখানেই থাকব। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। কিন্তু তানিয়া বেগম আরোহীর ভালোর জন্য রাফসানকে এখানেই থেকে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। অবশেষে রাফসান তাদের কথা মেনে নিয়ে তাদের সাথেই থেকে যেতে চাইল। 7 মাস কেটে গেল। এই 7 মাসে আরোহীর জীবন পুরোপুরিভাবে পাল্টে গেছে। সে পেয়েছে তার স্বামীর ভালোবাসা, পেয়েছে আফনান আর অধরার বন্ধুত্ব। তানিয়া বেগম আর আরিফা বেগমের কাছ থেকে পেয়েছে সীমাহীন যত্ন ও ভালোবাসা। মাসখানেক আগে রাফসান, আফনান আর অধরা আরোহীর বাবা মায়ের কাছে গিয়েছিল। তাদের রাগ ভেঙে যাওয়ায় তারাও এখন আরোহীর পাশে আছেন। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আরোহীর লেবর পেইন উঠে। তাকে নিয়ে সবাই হাসপাতালে চলে আসে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার বেরিয়ে এলে রাফসান তার কাছে গিয়ে বলল, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? আর আমার বাচ্চা? কংগ্রাচুলেশনস, আপনার মেয়ে হয়েছে। তবে তবে বাচ্চাটা সময়ের অনেক আগেই বেরিয়ে এসেছে, তাই আমরা ওকে এখন বিশেষ পর্যবেক্ষণে রাখছি। আর আমার ওয়াইফ, সে ঠিক আছে তো? আসলে আপনার ওয়াইফ আর বাচ্চা, এই দুজনের অবস্থাই এখন খুব একটা ভালো না। আমরা দুজনকেই এখন আইসিইউতে রাখব।
ঘণ্টা খানেক তাদেরকে পর্যবেক্ষণ করে তবেই আমরা কিছু বলতে পারব। ধন্যবাদ। ডাক্তার সাহেব চলে গেলেন। এদিকে ডাক্তারের কথা শুনে সবাই অনেক চিন্তা করতে লাগল। সকাল 7টা বাজে। হঠাৎই আরজেদ ম্যানশনে কলিং বেলের আওয়াজ শোনা গেল। অধরা এসে দরজা খোলার সাথে সাথে 5 বছরের দুটো যমজ বাচ্চা ছেলে এসে অধরাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরল। নিচু হয়ে বাচ্চা দুটোকে নিজের সাথে জড়িয়ে নিয়ে অধরা বলল, আইমান সাইমান, কেমন আছো তোমরা? আইমান বলল, আমরা ভালো আছি মামি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অধরা এবার উঠে দাঁড়ালো আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা অমি আর অনাকে উদ্দেশ্য করে বলল, আরে, আপনারা এসে গেছেন। কেমন আছেন আপু? ভালো আছি অধরা। তুমি কেমন আছো? আল্লাহ ভালোই রেখেছে আপু। আপনার কি খবর ভাইয়া? আলহামদুলিল্লাহ। আফনান কোথায়? ও ঘরে আছে। আসুন, আপনারা সবাই ভেতরে আসুন। অধরার কথা শেষ হতে না হতেই সাইমান বলল, মামি, আপু কোথায়? তাই তো অধরা, যার সাথে দেখা করার জন্য আমরা এত দূর থেকে ছুটে এলাম, সে কোথায়? কোথায় সে বুড়ি? ঘুমাচ্ছে নাকি? অধরা অনাকে কিছু বলতে যাবে এমন সময় রান্নাঘর থেকে একটা বছর 6-এর বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে অধরার কাছে এলো আর মুখে বলল, ফুফাফুফি এসে গেছে। আইমান সাইমান এসে গেছে। ইয়ে! মেয়েটাকে দেখে সবাই খুব খুশি হল। অনা মেয়েটাকে কোলে নিয়ে বলল, আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা মামনি। থ্যাংক ইউ ফুফি। কেমন আছো বলো? ভালো আছি ফুফি। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তুমি ঘুম থেকে কখন উঠলে? অমির প্রশ্নের জবাবে অধরা বলল, আর বলেন না ভাইয়া। আপনারা সবাই আসবেন শুনে মেয়েটা ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। অনা বলল, ওরে বাবা, তাই তো তুমি কোথায় কি করছিলে মামনি? আমি রান্নাঘরে ছিলাম। দাদি আর বরদাদি আমার জন্য পায়েস রান্না করছে, সেটাই দেখছিলাম। ফুফি ফুফা, আমি আইমান আর সাইমানকে সাথে নিয়ে খেলতে যাই? যাও যাও। মেয়েটা আইমান আর সাইমানকে সাথে নিয়ে খেলতে চলে গেল। অনা আর অমিকে সাথে নিয়ে অধরা ভিতরে এলো। ঠিক এমন সময় আফনান একটা সাদা পাঞ্জাবি পরে নিচে নেমে এলো। আরে অনা, কেমন আছিস তুই? ভালো আছি আফনান। তোর কি অবস্থা? এই তো ভালো। অমি ভাইয়া, আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে আফনান। তোমার দিনকাল ভালো যাচ্ছে তো? জি ভাইয়া। সেই চ্যাম্প দুটো কোথায়? তারা দুজন বুড়ির সাথে খেলতে গেছে। আচ্ছা। এবার অধরা বলল, আপনারা দুজন ফ্রেশ হয়ে নেন। আমি আপনাদের জন্য কিছু খাবার আনছি। তোমাকে এত ব্যস্ত হতে হবে না অধরা। আমরা ঠিক আছি। অমি, তুমি রুমে যাও আর ফ্রেশ হয়ে নাও। আমি একটু মাচাচির সাথে দেখা করে আসছি। ঠিক আছে অনা। আফনান অমিকে নিয়ে অনার রুমে চলে গেল। অন্যদিকে অনাকে নিয়ে অধরা রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর সকালের নাস্তা করার জন্য বড়রা সবাই ডাইনিং টেবিলে এসে জড়ো হল। অনা হঠাৎ বলল, আমরা সবাই তো এখানেই আছি, কিন্তু রাফসান কোথায়? আশা থেকে ওকে কোথাও দেখিনি। কোথায় সে ছেলে? এমন সময় ডাইনিং রুমের দরজা থেকে হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। এই তো,
আমি এসে গেছি। আওয়াজটি পেয়ে সবাই দরজার দিকে তাকালো আর দেখল কালো রঙের একটি পাঞ্জাবি পরে রাফসান সেখানে এসে দাঁড়িয়ে আছে। কেমন আছো রাফসান? ভালো আছি অনা আপু। তুমি আর ভাইয়া কেমন আছো? আমরাও ভালো আছি। এসো, আমাদের সাথে খেতে বসো। আসছি আপু, আগে একটু ফ্রেশ হয়ে নিই। আপনারা সবাই খাওয়া শুরু করেন। কথাটি বলেই রাফসান সেখান থেকে ওর ঘরে চলে গেল। অনা সবার উদ্দেশ্যে বলল, রাফসান এতক্ষণ কোথায় ছিল? আফনান বলল, আমরা দুজন সকালে একসাথে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে আমি বাসায় চলে আসি আর ও আরোহীর সাথে দেখা করতে যায়। আফনানের কথা শুনে কারোর আর কিছু বলার থাকে না। কিছুক্ষণ পরে রাফসান ফ্রেশ হয়ে সেখানে আসে আর অধরাকে বলে, অধরা, ও কোথায়? অধরার উত্তর দেওয়ার আগেই রাফসানের পেছনে থেকে একটা বাচ্চা মেয়ে হঠাৎ বলে উঠল, আমি এখানে। বাচ্চা মেয়ের কণ্ঠ শুনে রাফসান পেছনে দিকে ঘুরল আর দেখল মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। রাফসান মেয়েটিকে কোলে তুলে নিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আম্মু। দোয়া করি জীবনে অনেক বড় হও। এবারও তুমি আমাকে সবার শেষে উইশ করলে বাবাই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই যা, এবারও আমি লাস্ট হয়ে গেলাম। আচ্ছা সরি মামুনি, পরের বার আর এই ভুল হবে না। সত্যি তো? সত্যি। রাফসান, আইমান আর সাইমানের সাথেও কিছুক্ষণ কথা বলল। তারপর অধরার কাছ থেকে এক প্লেট খাবার নিয়ে তিনজনকে খাইয়ে দিতে লাগল। খেতে খেতে বাচ্চা মেয়েটা অধরাকে বলল, মা, বাকিরা সবাই কখন আসবে? দুপুরের আগেই সবাই চলে আসবে মামনি। আচ্ছা। আহিরা। এতক্ষণ যে বাচ্চা মেয়েটির কথা আপনারা শুনলেন, তার নাম আহিরা। 6 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে। আজ তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজন আর চেনা জানা কিছু মানুষকে দুপুরের খাবারে নেমন্তন্ন জানিয়েছে আফনান আর অধরা দম্পতি। আহিরা, আফনান আর অধরার মেয়ে। কিন্তু সেটা শুধুই কাগজে কলমে। কারণ আহিরার সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তবে রাফসানের সাথে আছে। রাফসান আর আরোহীর একমাত্র কন্যা আহিরা। 6 বছর আগে সেই কাল সন্ধ্যায় আহিরা প্রাণে বেঁচে গিয়েছিল। কিন্তু ডাক্তাররা তার মা আরোহীকে বাঁচাতে পারেনি। তবে পরপারে যাওয়ার আগে একমাত্র মেয়ের দায়িত্বটা সে অধরাকে দিয়ে যায়। আরোহীর এই সিদ্ধান্তে রাফসান প্রথমে দ্বিমত পোষণ করলেও মেয়ের ভালোর জন্য পরে সব মেনে নেয়। রাফসান নিজেই আহিরাকে অফিসিয়ালি আফনান আর অধরাকে দিয়ে দেয়। আহিরাকে তাদের কাছে দেওয়ার পর রাফসান সারা জীবনের জন্য তাদের থেকে দূরে চলে যেতে চেয়েছিল। কিন্তু আফনান আর অধরা সেটা হতে দেয়নি। রাফসানকে নিজের মেয়ের কাছেই থেকে যেতে হল, তার বাবাই হয়ে। গত 6 বছর ধরে রাফসান এ বাড়িতেই থাকছে। আরিফা বেগম আর তানিয়া বেগমের সম্মতিতে আরজেদ গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির এখন 3টা অংশ, যার একটি রাফসানের নামে। এই 6 বছরের ব্যবধানে অনা আর অমির দাম্পত্য জীবনে আইমান আর সাইমান নামের দুটো যমজ বাচ্চা ছেলে এসেছে। বাকিদের জীবনও এ সময়ের মধ্যে বেশ অনেকখানি বদলে গেছে। জোহরের নামাজ আদায় করার পর জেরিন ও আহাদ আরজেদ ম্যানশনে এসে হাজির হল। এই 6 বছরের মধ্যে তাদের একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে, নাম তার আনহা। আহিরার থেকে 2 বছরের ছোট। তারা আসার সাথে সাথে বাড়িতে হইচই পড়ে গেল। এর কিছুক্ষণ পর নিলয় তার স্ত্রী আর পুত্র নাদকে নিয়ে আফনানদের বাড়িতে এলো। হ্যাঁ, নিলয়ের বউ আর সন্তান। জেলে থাকা অবস্থায় দিশা নিলয়ের বাচ্চার মা হয়,
তবে সন্তান জন্ম দিতে গিয়ে দিশা সে সময় মারা যায়। ছেলের সব দায়িত্ব নিলয়ের কাঁধে এসে পড়লে তার বাবা মা সহ আত্মীয় স্বজনেরা তাকে আরেকটি বিয়ে করার কথা বলতে থাকে। অবশেষে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করার পর নিলয় রাফিসাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, রাফিসা, রাফসানের সৎ বোন রাফিসা। রাফসান আরোহীর কাছে চলে আসার কিছুদিন পর রাফিসা ওর মায়ের সত্যিটা জানতে পারে। সত্যিটা জানার পরে সেও তার মাকে ছেড়ে তার ভাইয়ের কাছে চলে আসে। এখানে আসার পর নিলয়কে প্রথম দেখাই তার অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু দিশার কথা জানার পর সে নিজেকে কিছুটা সংযত করে। পরে যখন নিলয় তার বাচ্চাকে কাছে পায় তখন সেই বাচ্চার সাথে রাফিসার সখ্যতা বেড়ে যায়। রাফিসাই ওই বাচ্চা ছেলেটিকে বড় করতে থাকে। এসব দেখে নিলয়ের বাবা মা আর রাফসান মিলে তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। গত 5 বছর ধরে তারা একে অপরের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের মতো করে গল্প করতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ রাফসানের ফোনটা বেজে ওঠে। ফোনে কথা বলার জন্য সে একটু অন্যত্র যায়। ফোনে কথা বলার পর রাফসান দেখে নিলয় তার পাশে এসে দাঁড়িয়ে আছে। আরে নিলয়, তুমি এখানে? কিছু বলবে আমায়? না, তেমন বিশেষ কিছু না, এমনি একটু দেখা করতে এলাম। দিনকাল ভালো যাচ্ছে তো ভাই? আমার বোন তোমাদের ঠিকঠাক যত্ন নিচ্ছে তো? প্রয়োজনের থেকেও অনেক বেশি ভালোবাসা দিচ্ছে সে। নাদ তো রাফিসাকে ছাড়া কিছু বোঝেই না। আমার ছেলেটা খুব ভালো আছে তার সাথে। আর তুমি? আমিও। কথাটি বলে হঠাৎই চুপ হয়ে গেল নিলয়। রাফসান আবার বলল, কাজকর্ম কেমন চলছে? আল্লাহর রহমতে সবকিছু ভালোই চলছে। এবার আপনার খবর বলেন ভাই। আপনার কি অবস্থা? ভালোই আছি নিলয়। আহিরা, এই পরিবার, অফিসের কাজ আর তোমরা এসব নিয়েই তো এখন আমার জীবন। এভাবেই চলছে, এভাবেই চলবে। কিন্তু ভাই, এসব তো আর একান্তই আপনার নয়। মাঝে মাঝে আপনার ইচ্ছে করে না এমন একজনকে পেতে যে একান্তই আপনার হবে? নিলয়ের কথা শুনে রাফসান ওর দিকে তাকিয়ে পড়ল। কি বলতে চাইছো তুমি? ভাই, অনেক তো একা থাকা হলো। এবার কি একটা বিয়ে করা যায় না? এবার কি একজনকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা যায় না, যে আপনার শেষ সময় পর্যন্ত আপনার সাথে থাকবে? আহিরার তো একটা ব্যবস্থা হয়ে গেছে, ভালো আছে মেয়েটা। আপনার মনে হয় না যে এবার আপনার একটু ভালো থাকা উচিত? না নিলয়, আমার পক্ষে আবার বিয়ে করা সম্ভব না। আজ থেকে 5 বছর আগে আমিও ভেবেছিলাম আমার পক্ষে এই বিয়ে করাটা সম্ভব হবে না। কিন্তু আজ দেখুন, সব সম্ভব হয়ে গেছে। সত্যিই কি সব সম্ভব হয়েছে নিলয়? মানে ভাই, তুমি রাফিসাকে বিয়ে করেছ, ওর যত্ন নিচ্ছ, ওর প্রতি তোমার সব দায়িত্ব পালন করছ। সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা? তুমি কি রাফিসাকে ভালোবাসতে পেরেছ? তোমার মনে দিশাকে যে জায়গাটা দিয়েছিলে, তুমি কি পেরেছ সেই জায়গাটা রাফিসাকে দিতে? পারোনি। রাফসানের কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। প্রত্যুত্তরে কিছুই বলার নেই তার। কারণ রাফসানের বলা কথাগুলোই সত্যি। নিলয় রাফিসাকে বউ হিসেবে তো মেনে নিয়েছে, কিন্তু মেয়েটাকে এখনো মন থেকে ভালোবাসতে পারেনি। রাফসান আবার বলল, আমি এটা বলছি না যে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না। অবশ্যই যায়। আমাদের আফনান সেটা করে দেখিয়ে দিয়েছে। কিন্তু আমার মধ্যে সেই ইচ্ছেটাই আর নেই। আমি একজনকেই ভালোবেসে যেতে চাই নিলয়, একটা মেয়েকে নিয়েই সারা জীবন ভেবে যেতে চাই।
মেয়েটা এখন পৃথিবীতে আর নেই, তাতে কি হয়েছে? আমি যতদিন এখানে থাকব তার স্মৃতি আমার সাথে থাকবে। আমাদের অংশ আহিরার মাঝেই আমি ওকে খুঁজে পাই। আমার আর কিছু চাই না। এভাবেই জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিব। কিন্তু তোমার পক্ষে এটা করা অনেক কঠিন হতো নিলয়। একটা দুধের বাচ্চাকে নিয়ে পথ চলা মোটেও সহজ নয়। আমার পাশে তো আফনান আর অধরা ছিল, কিন্তু তুমি ছিলে একা। তাই যখন দেখলাম আমার বোন তোমার আর তোমার বাচ্চার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তখন ওকে তোমার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি জানতাম তুমি ওকে ভালোবাসা দিতে পারবে না, কিন্তু তুমি যে ওকে ওর যোগ্য সম্মানটুকু দেবে এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। কথাগুলো বলতে বলতেই রাফসানের ফোনটা আবার বেজে উঠল। রাফসান ফোনে কথা বলতে লাগলে নিলয় সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরে পা বাড়ায়। কিন্তু পেছনে ঘুরতেই নিলয় সেখানে রাফিসাকে দেখল। এতক্ষণ ওদের সব কথা শুনছিল মেয়েটা। রাফিসা বেশ কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ ঠোঁটের কোণে মৃদু এক হাসি এনে রাফিসা সেখান থেকে চলে গেল। নিলয়ও সেখানে আর দাঁড়াল না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানা উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ এক নীরব এলাকায় চলে এলো নিলয়। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা এসে গেছে। চারিপাশে বড় বড় সব গাছপালা। এরই মাঝে নিলয় গাড়িটা থামাল। মানিব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। সেই ভাঁজ করা কাগজটা খুলতেই দিশার একটা পাসপোর্ট সাইজের ছবি বেরিয়ে এলো। ছবিটাকে এক পলক দেখে নিলয় এবার সেই কাগজটা পড়তে লাগল। আসলে জেলের মধ্যে থাকাকালীন দিশা যখন বুঝতে পারে যে সে মা হতে চলেছে, তখন সে নিলয়ের কাছে একটা চিঠি লেখে আর তার অবস্থাটা নিলয়কে জানায়। গত 6 বছর ধরে নিলয় এই এক টুকরো কাগজকে খুব ভালোবেসে আগলে রেখেছে। যখনই মন খারাপ হয় তখনই নিলয় এই চিঠিটা পড়তে শুরু করে। চিঠির লেখাগুলো পড়তে পড়তে হঠাৎই চোখ দুটো ঝাপসা হয়ে আসে নিলয়ের। সেই সাথে মুখ ফুটে বেরিয়ে আসে কিছু শব্দ। আমি তোমাকে ভালোবেসেছিলাম দিশা। আর তুমি ভালোবাসলে আফনানকে। আফনানের জন্য তোমার মনে যে জায়গাটা ছিল, আমি চেয়েছিলাম সেটা আমার হোক। অবশেষে আমি সে জায়গাটা পেয়েছি। কিন্তু সেটা তোমার মনে নয়, রাফিসার মনে। স্বার্থের এই পৃথিবীতে গত 5 বছর যাবৎ মেয়েটা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসছে। বিনিময়ে আমি ওকে কিছুই দিতে পারিনি। ওর একার ভালোবাসা দিয়েই আমাদের তিনজনকে পরস্পরের সাথে জুড়ে রেখেছে মেয়েটা। রাফসান ভাইয়ের সাথে আমার বলা কথাগুলো হয়তো রাফিসা শুনেছে। আজ প্রথমবার ওর মনের কষ্টটা ওর মুখে দেখতে পেলাম। ওই সময় মেয়েটাকে একটিবার জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছিল। খুব। হঠাৎ এই ইচ্ছে কেন দিশা? ওর মন খারাপ দেখে আমার এতটা খারাপ লাগছিল কেন? ওর মন ভালো করার জন্য, ওর মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য আমার সবকিছু বিলিয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু কেন? রাফিসা এখন আমার আর নাদের অভ্যাস হয়ে গেছে। নাদ ওকে মায়ের মতোই ভালোবাসে। কিন্তু আমি। আচ্ছা, আমারও কি ওকে একটু ভালোবাসা উচিত? তাকে কি একটু খানি আপন করে নেওয়া উচিত? নিলয় কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর মনে মনে কি একটা ভেবে গাড়ি ঘুরিয়ে আবার আফনানদের বাসার দিকে রওনা দিল। সন্ধ্যার খাবার খেতে খেতে সবাই বসে গল্প করছে। এমন সময় সেখানে আহিরা এসে অধরাকে বলল, মা, মা, আমার সাথে একটু আসবে? কি হয়েছে আহিরা? কোথায় যেতে হবে? মা, সন্ধ্যা তো হয়ে গেছে। আমরা কি এবার একটু বারান্দায় যেতে পারি?
আহিরার কথা শুনে অধরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তার মেয়েটি আসলে কি বলতে চাইছে। আচ্ছা চলো। অধরা আহিরাকে নিয়ে তাদের ঘরের বারান্দায় চলে গেল। মেয়েকে কোলে নিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়াতেই আহিরা অধরাকে বলল, মা, মা, দেখাও তাকে। অধরা আকাশের দিকে একটা আঙুল উঠিয়ে একটা তারাকে নির্দেশ করে বলল, ওই যে তারাটা দেখছ, উনিই সে আহিরা। তোমার তারা মা। অধরার কথা শুনে আহিরা খুব খুশি হয়ে গেল। আজ তো তারা মা খুব বড় হয়ে গেছে। কেন মা? কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন। এভাবে বড় হয়ে উনি তোমাকে উইশ করছেন। শুধু উইশ মা? কোনো গিফট দিবে না আমাকে? এমন সময় আফনান সেখানে এলো, আহিরার প্রশ্নের জবাব দিতে বলল, অবশ্যই গিফট দিবে মামনি, অনেক গিফট দিবে। তোমার জন্য উনি অনেক অনেক দোয়া করে দেবেন। আফনানকে দেখে আহিরা আফনানের কোলে চলে গেল। আফনানের গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা আব্বু, বলো তো আমাকে সবথেকে বেশি ভালোবাসে কে? আমার মা নাকি তারা মা? বলো বলো। আম্মমামি তো সেটা জানি না মামনি, তুমি বলে দাও। আমার মা আমাকে সবথেকে বেশি ভালোবাসে। কিন্তু তোমার এমনটা কেন মনে হলো মামনি? আব্বু, মা তো সারাদিন আমার অনেক যত্ন করে, অনেক খেয়াল রাখে আমার। মুখে তুলে খাইয়ে দেয়, আমার জামাকাপড় পরিষ্কার করে, আমাকে গোসল করিয়ে দেয়, আমাকে লেখাপড়া শেখায়, আমার সাথে খেলাধুলা করে। মার সারাদিন তো আমার সাথেই কেটে যায়। তাই মা আমাকে বেশি ভালোবাসে। আহিরার কথাগুলো শুনে অধরা এবার বলল, না মামনি, তুমি একটু ভুল বলে ফেললে। তোমাকে সবথেকে ভালো তোমার তারা মা বাসে। তোমার তারা মা নিজের জীবনের পরোয়া না করে তোমাকে এই পৃথিবীতে এনেছেন। উনি যদি তোমাকে এই পৃথিবীতে না আনতেন, তাহলে আমি আমার আহিরার যত্ন কি করে নিতাম, সারাদিন কি করে তার সাথে থাকতাম? তাই আমি নই, তোমার তারা মাই তোমাকে সবথেকে বেশি ভালোবাসে। বুঝলে? বুঝেছি আম্মু। কিছুক্ষণ থেমে তারপর আবার আহিরা বলল, জানো আব্বু, জানো আম্মু, আমি এই পৃথিবীর সবথেকে লাকি মেয়ে। তাই মামনি? হ্যাঁ আব্বু। আমার কাছে দুইটা মা আছে, দুইটা বাবা আছে, দুইটা দাদি আছে, খালা খালু, ফুফা ফুফি, এতগুলো ভাইবোন আছে আমার। আমি তো খুব লাকি। কথাটি শেষ করেই আফনানের কোলে থাকা অবস্থায়ই আহিরা তার বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। বারান্দার দরজায় দাঁড়িয়ে রাফসান এতক্ষণ তাদের কথাগুলো সব শুনছিল। তাদেরকে কিছু না বলেই সেখান থেকে নিজের রুমে চলে গেল ছেলেটা। নিজের রুমে ঢুকে প্রথমে দরজা বন্ধ করল। তারপর পুরো রুম অন্ধকার করে বারান্দায় গিয়ে দাঁড়াল। পূর্ণিমার চাঁদের আলো তার বারান্দায়ও এসে পড়েছে। চাঁদের দিকে তাকিয়ে থেকে প্যান্টের পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করল রাফসান। ওয়ালেটের ভিতরে আরোহীর ছবি। সেটা হাতে নিয়ে ছেলেটা একা একাই বলতে লাগল, তোমার মৃত্যুর 6 বছর পেরিয়ে গেল আরোহী। সময়টা কেমন যেন দেখতে দেখতে চলে গেল। আমাদের মেয়েটাও এখন অনেক বড় হয়ে গেছে। অনেক কিছু বুঝতে শিখে গেছে সে। আমাদেরকে নিয়ে এখন তার নানা ভাবনা। জানো আরোহী, আজ তোমার কথা খুব মনে পড়ছে। খুব বেশি মিস করছি তোমায়। আজ সকালে তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বুঝলাম, আমার চারপাশে সবাই আছে। শুধু তুমি নেই। ভিড়ের মধ্যে থেকেও আজ আমি একা। বড্ড একা। নিলয় কি না বলে আরেকটা বিয়ে করতে। কিন্তু সে মেয়েটা কি আমাকে তোমার মতো ভালোবাসতে পারবে? তোমার মতো হতে পারবে সে? আমার তো তোমার মতো কাউকে চাই।
আমার তো তোমাকেই চাই। একটু থেমে আবার বলল, জানো আরোহী, আহিরাকে আফনান আর অধরার কাছে দেওয়ার তোমার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। তারা আমাদের মেয়েটাকে মানুষের মতো করে মানুষ করছে। কোনো কিছুর অভাব নেই এখন তার। তুমি চলে যাওয়ার আগে অধরাকে বলেছিলে, আমাদের মেয়েটা যেন তোমার কথা কখনো জানতে না পারে, সে যেন তাদের পরিচয় বড় হয়। কিন্তু এমনটা হয়নি। আমাদের মেয়েটা আমাদের পরিচয় বড় হচ্ছে আরোহী। অধরা ওকে তোমার কথা জানিয়ে তোমাকে ভালোবাসতে শেখাচ্ছে ওকে। আচ্ছা আরোহী, সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? তাহলে আমার জীবনের শেষটা কবে হবে গো? আমি তোমার কাছে যেতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। আমার যে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে বউ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। রাফসান আর কিছু বলতে পারল না। ওয়ালেটটাকে বুকে জড়িয়ে ধরে মুখ বুজে কাঁদতে লাগল। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো বিদায় নিল। শুধু অমি আর অনা তাদের ছেলেদেরকে নিয়ে আরজেদ ম্যানশনে কয়েকদিনের জন্য থেকে গেল। গাড়ির মধ্যে রাফিসার কোলে থাকতে থাকতেই নাদ ঘুমিয়ে পড়ে। নিলয় আর চোখে নাদকে একবার দেখে নিয়ে হঠাৎই গাড়িটা থামিয়ে দেয়। এ কি? আপনি গাড়ি থামালেন কেন? আমার একটা কথা শুনবে রাফিসা? বলুন। নাদকে পেছনের সিটে শুইয়ে দাও। কেন? আমি বলছি তাই। প্লিজ, ওকে একটু পেছনের সিটে শুইয়ে দাও। কথাটা বলে নিলয় গাড়ি থেকে বেরিয়ে রাফিসার পাশের দরজাটা খুলে দিল। রাফিসা কিছু না বলে নাদকে কোলে করে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর ছেলেটাকে পেছনের সিটে সুন্দর করে শুইয়ে দিল। এবার বলুন, কি হয়েছে? নিলয় গাড়ির দরজাগুলো লক করে দিল। তারপর রাফিসার ডান হাতটা ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? আর কেন? চলো, বলছি। নিলয় রাফিসাকে রাস্তার পাশের বাগানের মধ্যে নিয়ে গেল। আপনি আমাকে এখানে কেন আনলেন? নাদ ওখানে একা আছে। চলুন। দাঁড়াও রাফিসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা তো বাসায় গিয়েও বলা যায়। চলুন এবার। কথাটি বলে রাফিসা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু নিলয় ওর দুই বাহুতে হাত রেখে ওকে থামিয়ে দিল। নিলয়ের এমন স্পর্শে রাফিসা হঠাৎ কেঁপে উঠল। এই প্রথমবার নিলয় ওকে এত গভীরভাবে স্পর্শ করল। রাফিসাকে থামিয়ে নিলয় ধীর কণ্ঠে বলল, সব কথা সব জায়গায় বলা যায় না রাফিসা। কিছু কিছু কথা বলার জন্য বিশেষ পরিবেশের প্রয়োজন হয়। কি কথা? বলুন। আজ তোমার কথা বলতে চাই রাফিসা। শুধু তোমাকে নিয়েই বলতে চাই। কি সব বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। তুমি আমার ব্যাপারে সবকিছুই জানো রাফিসা। আমার সব দিক জানার পরেই তুমি আমাকে বিয়ে করেছ। নাদ আমার আর দিশার সন্তান, তাও তুমি ওকে ওর নিজের মায়ের মতো ভালোবেসেছ, এখনো বাসছ। আমিও একজনকে খুব ভালোবেসেছিলাম জানো। দিশাকে ভালোবেসেছিলাম আমি। বিনিময়ে মেয়েটার আত্মসমর্পণ তো পেয়েছিলাম, কিন্তু কখনোই ওর ভালোবাসা আমি পাইনি। কাউকে ভালোবাসার বিনিময়ে যদি তার ভালোবাসা না পাওয়া যায় তাহলে যে ঠিক কতটা কষ্ট পেতে হয়, আমি সেটা জানি। সেই কষ্ট তুমিও পাও। আমি তোমার এই কষ্টটাই দূর করতে চাই রাফিসা। মানে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। এবার আমিও তোমাকে ভালোবাসতে চাই। আমাকে কি সেই সুযোগটা একবার একটু দেওয়া যাবে রাফিসা? নিলয়ের কথা শুনে রাফিসা হতবাক হয়ে গেল। যে কথাগুলো শোনার জন্য এতদিন তার কান দুটো অপেক্ষা করছিল, অবশেষে সেই কথাগুলোই নিলয় এখন বলছে।
দুচোখ দিয়ে অশ্রু ঝরিয়ে মেয়েটা তার অনুভূতিকে প্রকাশ করতে লাগল। রাফিসার চোখে পানি দেখে নিলয় তাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসতে চাই রাফিসা। আবার একবার কাউকে আমার মন দিতে চাই। একটুখানি ভালো থাকতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? হুম। মধ্যরাতে হঠাৎ অধরার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে আহিরা আফনানের বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। কিছুক্ষণ এপাশোপাশ করে যখন আর ঘুম এলো না, তখন মেয়েটা উঠে বসল। তারপর হঠাৎ কি একটা ভেবে উঠে বারান্দায় চলে গেল। বারান্দায় যেয়ে আকাশের দিকে তাকিয়ে অধরা দেখল, সেই তারাটি আরও উজ্জ্বল হয়েছে। তারাটির দিকে তাকিয়ে অধরা বলল, আমাকে শুনতে পারছেন আপু? অধরা বলছি, আজ আপনার মেয়ের বয়স 6 বছর হয়ে গেল। দেখতে দেখতে সে বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। জানি না কতটুকু পারছি বা পারব, তবুও চেষ্টা করছি, করব। আপনার মতো ভালোবাসা আমি হয়তো আহিরাকে কখনো দিতে পারব না, কিন্তু আপনাকে দেওয়া কথাটা আমি রাখব আপু। আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়ের কোনো অযত্ন হবে না, তাকে আমি সবসময় আমার নিজের মেয়ের মতো করেই ভালোবাসব। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলল, ছোটবেলায় শুনেছিলাম বান্দার সব দিক যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কোনো এক ওসিলায় তাকে সেই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করে। আপনি আমার জীবনে সেই ওসিলার মতো এসেছিলেন আপু। নিঃসন্তান জীবনে হতাশায় ভুগছিলাম আমি। না আমি ভালো ছিলাম, না আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারছিলাম। আমার সেই রঙহীন জীবনটা আপনি এসে রঙিন করে দিলেন। সতীন, এই শব্দটা সবার জীবনে এক অভিশাপ হয়ে আসে, কিন্তু আমার জীবনকে পূর্ণতা দিয়েছে এই শব্দটা। আপনাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আপু। ক্ষণিকের জন্য এসেছিলেন, কিন্তু সারা জীবনের সুখ দিয়ে গেলেন। আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না আপু। মৃত্যুর আগে আপনি আমাকে বলেছিলেন, অধরা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আমার সাথে সাথে আমাকে নিয়ে তোমার জীবনে যত সমস্যা আছে সেগুলোও সব চলে যাবে। তোমাকে আর কেউ বলবে না যে তুমি সতীনের সংসার করছো। আর কেউ বলবে না, কখনো বলবে না। কিন্তু আপু, এই সংসারটাই যে আমাকে পূর্ণতা দিয়েছে। সতীনের সংসার থেকেই আমি আমার আপনজনদেরকে পেয়েছি। হঠাৎ অধরা তার কাঁধে কারোর হাতের উষ্ণতা পেল। পাশ ঘুরতেই দেখে আফনান ওর পাশে এসে দাঁড়িয়ে আছে। এখনো ঘুমাওনি কেন অধরা? ঘুম আসছে না আফনান। আফনান অধরাকে এবার জড়িয়ে ধরল আর বলল, তুমি হয়তো এই সংসার থেকে অনেক কিছু পেয়েছ, কিন্তু আমাদেরকে পূর্ণতা তুমি দিয়েছ। ধন্যবাদ অধরা। আমাদের জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনের গল্পে তুমিই আমার রানী। তোমাকে আমি বড্ড ভালোবাসি অধরা, অনেক বেশি ভালোবাসি। সারা জীবন এভাবেই থেকো আমার সাথে। থাকবে তো? থাকবো আফনান। আমিও তোমাকে খুব ভালোবাসি। সমাপ্ত।